আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে আগাথা ক্রিস্টির লেখা ডিটেকটিভ পোয়ারো থেকে। গল্পটির নাম $1 মিলিয়ন বন্ড রবারি। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, দেবস্মিতা এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সম্প্রতি ব্যাংকের বন্ড চুরির ঘটনা উত্তরোত্তর বেড়েই চলেছে। একদিন সকালে টেবিলের একপাশে প্রভাতী সংবাদপত্রটি সরিয়ে রেখে আমি আমার পর্যবেক্ষণটি ব্যাখ্যা করতে গেলাম। এসব পড়ো, বিজ্ঞানের আবিষ্কারে জটিল সংক্রান্ত ব্যাপারের আলোচনা বন্ধ রেখে এবার সরাসরি অপরাধমূলক কাজ নিয়ে আলোচনা করা যাক। দেখছি তুমি যে কি যেন বলো তোমরা। মনে পড়েছে, রাতারাতি বিত্তবান হয়ে ওঠো, এরকম একটা পথ ধরে এগিয়ে যেতে চাও, এই তো? কেন, জ্ঞানীগুণী যে পথ দিয়ে চলেন আমাদের মতো সাধারণ মানুষের তো সেই পথেই গমন করা উচিত। ও প্রবাদটা তো সকলেরই মেনে চলা উচিত। এই তো দেখো না বন্ধু, এই যে নিউজের শেষ অংশটা কী লিখেছে। লন্ডন অ্যান্ড স্কটিশ ব্যাংকে নিউ ইয়র্কে লক্ষ লক্ষ ডলার মূল্যের লিবার্টি বন্ড পাঠাচ্ছিল অলিম্পিয়া জাহাজযোগে, কিন্তু মাঝ সমুদ্রে এক উল্লেখযোগ্য কায়দায় সেগুলো কেমন উধাও হয়ে যায়। যদি সমুদ্রপথে এইসব ঝামেলা কিংবা জলদস্যুদের উৎপাত না থাকতো, তাহলেই আমি স্বেচ্ছায় মনের আনন্দেই এই ধরনের যে কোনো একটা বড় জাহাজের যাত্রী হয়ে যেতাম। হ্যাঁ, ঠিক তাই। জানো বন্ধু, কয়েকটা জাহাজ তো রীতিমতো প্রাসাদের মতো মনে হয়। যাতে আছে সাঁতার কাটার মিনি পুকুর, লাউঞ্জ, রেস্তোরাঁ, সারিবদ্ধ তালগাছের কোর্ট। সত্যি সমুদ্রের ভাসমান জাহাজগুলির মধ্যে এতগুলি আকর্ষণীয় ব্যবস্থা যে থাকতে পারে, চোখে না দেখলে তা বিশ্বাস করাই যায় না। আমি যখন সমুদ্র পাড়ি দিই, এই যে একটু আগেই তুমি যা কিছু লোভনীয় বললে, সত্যি কথা বলতে কি, সেগুলো আমাকে কোনোভাবেই আকর্ষণ করে না, আমার মন টানে না। কিন্তু বন্ধু, একবার এর ঠিক উল্টোটা ভেবে দেখো তো। জাহাজি প্রাসাদের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করা যাদের কাছে বিলাসিতা, কিংবা সেদিকে নজর দেওয়ার মতো যাদের ইচ্ছে নেই, যাদের সীমিত সময় ব্যয় করতে হয় অন্য সব ধান্দায়, যারা ছদ্মবেশে সেই সব বড় বড় জাহাজে যাত্রী হয়ে ভ্রমণ করে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে এবং ফায়দা লুটতে চায়, তাদের সন্ধানেই সেই সব বড় বড় বিলাসবহুল ভাসমান রাজপ্রাসাদে ভ্রমণের মধ্যে আমি একটা আপ্লুত রোমাঞ্চ অনুভব করে থাকি। এর কারণ কি জানো? আমি কর্মযোগী মানুষ। আমি যেন আমার পেশার কাজের গন্ধ পাই সেখানেই সন্ধান পাওয়া যায় অপরাধ জগতের কিছু নামি নামি ব্যক্তিত্বের সন্ধান, অবশ্যই কুখ্যাতি হিসাবে। ছিপের টোপ ফেলে মাছ ধরে যেমন খেলিয়ে খেলিয়ে তুলতে হয়, ঠিক তেমনি জলে ভাসমান এইসব রাজপ্রাসাদের নকল রাজপুত্রদের খেলিয়ে খেলিয়ে বন্দরের ডাঙায় তুলে আনতেই আমার সমুদ্র যাত্রা। আমার সব সুখ, আমার সব আনন্দ সেইখানেই থাকে। তোমার সব আগ্রহ তাহলে এখন এই পথেই চলেছে, যে চতুর ডাকাতটি নকল ভদ্র যাত্রী সেজে অলিম্পিয়া জাহাজে উঠে লক্ষ লক্ষ ডলারের লিবার্টি বন্ড হাতিয়ে নিয়ে পালিয়েছে, তার সঙ্গে সামনাসামনি লড়াইয়ে কি তুমি নামতে চাও? এই সময় ল্যান্ডলেডি আমাদের আলোচনায় বাধা দিয়ে উঠলেন। তিনি বললেন, একজন যুবতী মেয়ে আপনার সঙ্গে দেখা করতে চায়। এই হলো তার কার্ড। কার্ডে ছাপা অক্ষরগুলো অনেকটা এইরকম: মিস এসমি ফারকুয়ার। পোয়ারো ল্যান্ডলেডিকে ইশারা করে মেয়েটিকে ডেকে আনতে বলল। পর মুহূর্তে মেয়েটি ঘরে এসে ঢুকল। এমন সুন্দরী মেয়ে এর আগে আমি কখনো দেখেছি বলে কিন্তু আমার মনে নেই। সম্ভবত তার বয়স 25 হবে। কি আশ্চর্য তার বড় বড় বাদামি দুই চোখ, একেবারে নিখুঁত দেহ সৌন্দর্য। তার পরনের পোশাক আরও বেশি সুন্দর, এবং সেটির সঙ্গে মেয়েটির সৌন্দর্যের অদ্ভুত একটা মিল রয়েছে যেন। আমার অনুরোধ, আপনি দয়া করে আসন গ্রহণ করুন মাদাম ওজেল। পরিচয় করিয়ে দিই, এই আমার বন্ধু ক্যাপ্টেন হেস্টিংস। আমার ছোটোখাটো সমস্যায় ওর সাহায্য আমার খুবই কাজে লাগে। কিন্তু মসিয়ে পোয়ারো, আমি আজ আপনার কাছে যে সমস্যা নিয়ে এসেছি সেটা বেশ বড়ই হবে। মেয়েটি আমাকে অভিবাদন জানিয়ে চেয়ারে বসতে গিয়ে বলল, আমি নিঃসংকোচে বলতে পারি, আপনি হয়তো এ ব্যাপারে খবরের কাগজে পড়ে থাকবেন। হ্যাঁ, অলিম্পিয়া জাহাজ থেকে লিবার্টি বন্ডস চুরি যাওয়ার কথাই আমি বলছি।
হয়তো পরের মুখে ঈষৎ বিস্ময়ের ছাপ পড়ে থাকবে, কারণ মিস ফারকোয়ার প্রায় সঙ্গে সঙ্গে আবার বলে উঠল, আপনার মনে হয়তো সন্দেহ জেগে থাকতে পারে লন্ডন অ্যান্ড স্কটিশ ব্যাংকের মতো অত বড় একটা আর্থিক সংস্থার সঙ্গে আমার কি সম্পর্ক থাকতে পারে যার জন্য আমি আপনার কাছে ছুটে এসেছি। হ্যাঁ, আপনার সন্দেহ হওয়ারই কথা। একদিক দিয়ে ভাবলে কোনো সম্পর্কই নেই, আবার অন্য দিক দিয়ে ভাবলে দেখবেন অনেক কিছুই। দেখুন মসিয়ে পড়ো, আমি ফিলিপ রিজওয়ের বাগদত্তা। খুব শিগগির ওর সঙ্গে আমার বিয়ে হবে। আহা, তাই বুঝি? আর মিস্টার ফিলিপ রিজওয়ে? সেগুলো যখন চুরি হয় ফিলিপই দায়িত্বে ছিল। অবশ্য কোনো দোষ তাকে দেওয়া যাবে না এর জন্য। কোনোভাবেই ওই সব বন্ডগুলো চুরি যাওয়ায় তার উপর দোষারোপ করা যাবে না। তবে তা সত্ত্বেও এই ব্যাপারটার জন্য তার অবস্থা এখন অনেকটা আধ পাগলার মতো হয়ে গেছে। এর উপর আছে তার আপনজন মামার দোষারোপ। তার অভিযোগ, বন্ডগুলো যে সেই জাহাজে চালান করে দেওয়া হচ্ছে, ফিলিপ হয়তো অন্যমনস্কভাবে জাহাজের কোনো সহযাত্রীকে বলে থাকবে। আর সেই অজ্ঞাত লোকটিই যে বন্ড চোর, তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আকস্মিক এই ঘটনাটা এখন ওর চাকরির ক্ষেত্রে ভয়ঙ্কর বাধা হয়ে উঠেছে। তা তার মামাটিকে জানতে পারি? মিস্টার ভ্যাভাসুর লন্ডন অ্যান্ড স্কটিশ ব্যাংকের জয়েন্ট জেনারেল ম্যানেজার। মিস ফ্যাকুয়ার, আপনি যদি সমস্ত ব্যাপারটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে খুলে বলেন তাহলে খুব ভালো হয়। বেশ, তাহলে শুনুন। জানেন তো, এই ব্যাংকের ইচ্ছে ছিল আমেরিকায় তাদের বন্ডের প্রসার ঘটানো, আর সেই কারণেই তারা $1 মিলিয়ন মূল্যের লিবার্টি বন্ড সেখানে পাঠাবার সিদ্ধান্ত নেয়। মিস্টার ভ্যাভাসুর এই কাজের জন্য বেছে নেন তার ভাগ্নে ফিলিপকে, কারণ ফিলিপ দীর্ঘ কয়েক বছর ধরে অতি বিশ্বস্ততার সঙ্গে ব্যাংকে কাজ করে এসেছে এবং সেই সঙ্গে নিউ ইয়র্কে ব্যাংকের কার্যকলাপের সঙ্গে ঘনিষ্ঠভাবে ওয়াকিবহল ছিল সে। গত 23 তারিখে অলিম্পিয়া জাহাজ লিভারপুল থেকে যাত্রা শুরু করে, আর সেদিনই সকালে ফিলিপের হাতে বন্ডগুলো তুলে দেন লন্ডন অ্যান্ড স্কটিশ ব্যাংকের 2 জয়েন্ট জেনারেল ম্যানেজার মিস্টার ভ্যাভাসুর এবং মিস্টার স। বন্ডগুলো একটা প্যাকেটে ভরে ওর সামনেই শিলমোহর করে দেওয়া হয়। তারপর ও সেই প্যাকেটটা নিজের বাক্সে পুরে রেখে তালা দিয়ে দেয়। সাধারণ তালা লাগানো বাক্স? না, মিস্টার স হাবস কোম্পানির একটা বিশেষ তালা বাক্সে লাগিয়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেন। আপনাকে একটু আগে বললাম না, ফিলিপ বন্ডের প্যাকেটটা রেখেছিল বাক্সের একেবারে নিচে। নিউ ইয়র্কে পৌঁছাবার কয়েক ঘন্টা আগে সেই বাক্স থেকে প্যাকেটটা উধাও হয়ে যায়। গোটা জাহাজটা তন্ন তন্ন করে অনুসন্ধানের কাজ চালানো হয়, কিন্তু প্যাকেটটার কোনো হদিশ পাওয়া যায়নি। সব দেখে শুনে ধরে নেওয়া যায় যে বন্ডগুলো যেন কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেছে। না মাদামোয়াজেল, আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না। বন্ডগুলো আদেও হাওয়ায় মিলিয়ে যায়নি, কারণ আমার কাছে সমস্ত খবর আছে। অলিম্পিয়া জাহাজ নিউ ইয়র্কে পৌঁছানোর আধ ঘন্টার মধ্যেই সেগুলো ছোট ছোট অংশে ভাগ করে বিক্রি করে ফেলা হয়। তাই আমার মনে হয় আমার পরবর্তী পদক্ষেপ হবে মিস্টার রিজওয়ের সঙ্গে দেখা করা। হ্যাঁ, ঠিক তাই। চেসায়ের চিজে আমার সঙ্গে আজ মধ্যাহ্নভোজে যাবার জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানাতে যাচ্ছিলাম। তার আগেই আপনি নিজের থেকে প্রস্তাবটা করে বসলেন, তার জন্য ধন্যবাদ। আপনাকে বলে রাখি, ওখানে ফিলিপও থাকবে। ও আমার সঙ্গে দেখা করতে আসছে ওখানে। ও অবশ্য জানে না, ওকে কিছু না জানিয়েই আমি ওর হয়ে আপনার সঙ্গে এ ব্যাপারে পরামর্শ করতে এসেছি। আমরা মিস ফারকোয়ারের এই প্রস্তাবের সঙ্গে সঙ্গে সাই দিয়ে একটা ট্যাক্সের জোরের সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম চেশায়ার চিজ এর উদ্দেশ্যে। মিস ফারকোয়ারের কথা মতো মিস্টার রিওয়াজকেও সেখানে তার ভাবী স্ত্রীর জন্য অপেক্ষা করে বসে থাকতে দেখা গেল। দুজন অপরিচিতদের সঙ্গে তার বাগদত্তাকে উপস্থিত হতে দেখে প্রথমে একটু যেন বিস্মিতই হলো। ফিলিপ রিজওয়ে রীতিমতো দীর্ঘদেহী, স্মার্ট এবং সুদর্শন যুবক। কপালের দুপাশে চুলের ঈষৎ ধূসর রঙের আভাস চোখে পড়লেও অনুমানে তার বয়স 30-এর বেশি হবে বলে মনে হয় না। মিস ফারকোয়ার ধীরে ধীরে তার কাছে এগিয়ে গিয়ে তার হাতটা তার নিজের হাতের উপর রেখে অন্তরঙ্গতার ঘুরে প্রথমেই বলল, তোমাকে জিজ্ঞেস না করে একটা কাজ করে ফেলার জন্য তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে ফিলিপ। আমার সব কথাগুলো শুনলে বুঝতে পারবে কাজটা করেছি আমি তোমারই স্বার্থে। সে যাই হোক,
এসো, এদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। ইনি হলেন মসিয়ে পোয়ারো, যার কথা তুমি নিশ্চয়ই শুনে থাকবে, বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ। আর উনি হলেন ওর বন্ধু ক্যাপ্টেন হেস্টিংস, মসের পরামর্শদাতা। রিজওয়ে খুব অবাক হয়েছে বলে মনে হলো। মসিয়ে পোয়ারো, অবশ্যই আমি আপনার নাম শুনেছি, কিন্তু পোয়ারোর সঙ্গে করমর্দন করতে গিয়ে এসে বলল, আমার ধারণা ছিল না এমনি আমাদের সমস্যাটা নিয়ে আপনার সঙ্গে পরামর্শ করার কথা ভাবছে। তোমাকে বলে যায়নি কারণ আমার ভয় ছিল তোমাকে বললে তুমি হয়তো আমাকে বাধা দিতে। তাহলে তুমি দেখছি আত্মরক্ষার জন্য ইতিমধ্যেই চেষ্টা চরিত্র করতে শুরু করে দিয়েছ। তা বেশ ভালোই করেছ, আমার এতে কোনো আপত্তি নেই। মসিয়ে পোয়ারো, আমার বিশ্বাস এই জটিল রহস্যের একটা সমাধান সূত্র আপনি ঠিকই খুঁজে বের করতে পারবেন। আপনার কাছে লুকোবার কিছু নেই, তাই অকপটে স্বীকার করছি। এ ব্যাপারে একটা দুশ্চিন্তা আমাকে এমনভাবে একটু একটু করে গ্রাস করে ফেলেছে যে আমার আশঙ্কা এভাবে চলতে থাকলে আমি বোধহয় আমার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলব। বেচারা। সত্যি তার মুখের দিকে তাকাতে গিয়ে দেখলাম তার দুটো চোখ যেন বসে গেছে, চোখের গোলে কালো কালি পড়েছে। এসবই স্পষ্টতই প্রমাণ করছে যে কি প্রচণ্ড মানসিক চাপের মধ্যেই না তাকে দিন কাটাতে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আসুন আগে মধ্যাহ্নভোজটা সেরে ফেলা যাক। খাওয়ার পর আমরা চারজন আলোচনা করব কি করে এই জটিল সমস্যার সমাধান করা যায়। আমি মিস্টার রিজওয়ের গল্পটা ওর মুখ থেকেই শুনতে চাই। রিজওয়ে অবশ্য নিজেকে শুধু খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখল না। আমি আর মিস ফারুকওয়ার যখন রেস্তোরাঁর বিশেষ বিশেষ কয়েকটি খাবারের গুণাগুণের প্রশস্তি আলোচনায় ব্যস্ত ছিলাম, ফিলিপ রিজওয়ে ধীরে ধীরে সংক্ষেপে বন্ডগুলো উধাও হয়ে যাওয়ার ঘটনা বলে যাচ্ছিল পরোকে। প্রতিটি বিশেষ বিশেষ ক্ষেত্রে তার ঘটনার বিবরণের সঙ্গে মিস ফারকোয়ারের বর্ণিত ঘটনার হুবহু মিলে গেল। তার কাহিনী বলা শেষ হলে পরও একটি প্রশ্নের মাধ্যমে তার কথাবার্তার সক্রিয় অংশ গ্রহণ করল। ঠিক কিভাবে আপনি জানতে পারলেন যে বন্ডগুলো চুরি গেছে? বলুন মিস্টার রিজওয়ে। ফিলিপের হাসি থেকে মুঠো মুঠো তিক্ততা ঝরে পড়তে থাকলো। বন্ড চুরি গেছে জানবার জন্য আমাকে খুব বেশি কাঠখড় পোড়াতে হয়নি মসিয়ে পোয়ারো। সেটা আমার দৃষ্টি এড়ানো উচিত নয়। আমার কেবিন ট্রাঙ্কটা ব্যাংকের নিচ থেকে অর্ধেকটা বেরিয়েছিল, সেটার গায়ে অসংখ্য দাগ ছিল। এর থেকে ধরে নেওয়া যায় যে বাক্সের তালাটা ভাঙার চেষ্টা করা হয়েছিল কোনো হাতুড়ি, ভারী হাতুড়ি বা ওই জাতীয় কোনো অস্ত্র দিয়ে। কিন্তু আমি জেনেছি চাবি দিয়েই আপনার বাক্সের তালাটা খোলা হয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই জানেন মসিয়ে। আমার ধারণাও ঠিক তাই। যেমন বাক্সটা খোলার জন্য প্রথমে তালাটার ওপর আঘাত করা হয়, তবু তা সত্ত্বেও না খোলাতে যেভাবেই হোক অবশেষে তালাটা খোলা হয়েই থাকবে। অদ্ভুত, বলল পোয়ারো। ওর চোখে আলোর ঝিলিক মেরে গেল। এ আমার বহু পরিচিত সবুজ আলোর তুতি। সত্যিই খুব অদ্ভুত। তালা খোলবার জন্য অত বেশি সময় কেন নষ্ট করলো তারা? আর তারপরেই তারা হঠাৎ আবিষ্কার করলো যে চাবিটা তাদের কাছে সর্বক্ষণই ছিল, কারণ হাবস কোম্পানির তালাটা অদ্বিতীয়। এই তালার চাবি কোনোভাবেই নকল করা যায় না। অথচ চাবিটা তাদের না পাওয়ারই কথা, কারণ চাবিটা দিনে রাতে 24 ঘন্টাই যে আমার কাছে থাকে। এই ব্যাপারে আপনি নিশ্চিত তো? হ্যাঁ, এ কথা আমি শপথ করে বলতে পারি। তাছাড়া আসল চাবিটা কিংবা তার নকল চাবি যদি তাদের কাছে থেকেই থাকে, তাহলে অযথা ভাঙা যায় না এমন এক কোম্পানির তালা ভাঙবার চেষ্টা করে শুধু শুধু সময় নষ্টই বা করতে যাবে কেন তারা? ঠিক এই প্রশ্নটাই আমরা মনে মনে নিজেদেরকে করতে যাচ্ছিলাম। আমি এখনই ভবিষ্যৎবাণী করে বলছি, এই জটিল সমস্যার সমাধান সূত্র যদি কোনোদিন আমরা পাই, সেটা সম্পূর্ণ নির্ভর করবে ওই অদ্ভুত ঘটনার উপরে। আমার পরের প্রশ্নটা করার আগে আমি অনুরোধ করব, প্রশ্নের ধরনটা হয়তো আপনাদের ভালো লাগবে না, এমনকি আপনার মনে রাগের উদ্রেকও হতে পারে, কিন্তু দয়া করে উত্তেজিত হয়ে মাথা গরম করে ফেলবেন না। হ্যাঁ, আমার জিজ্ঞাসা হলো, বাক্সটা যে আপনি তালা লাগাতে ভুলে যাননি, সেই ব্যাপারে কি আপনি নিশ্চিত? প্রশ্নটা সত্যি সত্যি ফিলিপ রিজওয়েকে একেবারে বাক্যহারা করে ফেলল। পরের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সে। ব্যাপারটা অনুধাবন করে নিয়ে পর কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে নিজে থেকে আবার বলে উঠল, আমার এই প্রশ্ন করার অর্থ কি জানেন? অনেক সময় আমরা অন্যমনস্কভাবে এমন কিছু করে থাকি, অস্বাভাবিক কিছুই নয়, বিশ্বাস করুন। অতএব বন্ডগুলো যেভাবেই হোক চুরি করার পর চোর সেগুলো নিয়ে কি করতে পারে, আর সেগুলো নিয়ে সে যখন নিউ ইয়র্কের বন্দরে পৌঁছল, সেখান থেকে সবার দৃষ্টি এড়িয়ে শহরেই বা গেল কি করে?
আপনি যথার্থই বলেছেন মসিয়ে। ঠিক এই কথাটা আমিও ভাবছি। কেমন করে সে শুষ্ক অফিসারদের চোখের ধুলো দিয়ে বন্দর থেকে বেরোলো? কারণ বন্ড চুরির খবর ওয়্যারলেস মারফত আগেই নিউ ইয়র্কের সংশ্লিষ্ট বন্দরের শুল্ক অধিকর্তাদের দেওয়া হয়েছিল। তাই সেই বন্দরে জাহাজ থেকে নামা প্রতিটি যাত্রীকে সার্চ করা হয় চিরুনি তল্লাশির মতো। সেক্ষেত্রে চোরের তো বন্ড শুদ্ধ ধরা পড়ে যাওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। তাহলে আমি জেনেছি বন্ডের প্যাকেটটা গায়েগতরে বেশ বড়ই ছিল, তাই নয় কি? অবশ্যই। তাছাড়া অত বড় একটা প্যাকেট সবার দৃষ্টি এড়িয়ে জাহাজে লুকিয়ে রাখাও বেশ দুঃসাধ্য ব্যাপার ছিল। আমরা আবার এও জানি যে কোনোভাবেই সেগুলো জাহাজে লুকিয়ে রাখা হয়নি, কারণ অলিম্পিয়া জাহাজ নিউ ইয়র্কের বন্দরে পৌঁছাবার 8 ঘন্টার মধ্যেই ওগুলোকে বাজারে বিক্রির ব্যবস্থা করা হয়। ঘটনাটা এমনই চকিতে ঘটে যায় যে আমি বন্ডগুলোর নম্বর দিয়ে তার বার্তা পাঠিয়ে যে কাউকে সতর্ক করে দেব সেটুকু সময়ও পাইনি। এমনকি আরও একটা আশ্চর্য ব্যাপার কি জানেন মসিয়ে? একজন দালাল শপথ নিয়ে আমাকে বলেছে অলিম্পিয়ার জাহাজ নিউ ইয়র্কে পৌঁছানোর আগেই বেশ কয়েকটা লিবার্টি বন্ড সে কিনে নিয়েছে। মজার ব্যাপার হলো এই যে জাহাজ পৌঁছানোর আগেই সেই সব বন্ডগুলো সেখানে পৌঁছালোই বা কী করে? এরকম তো ব্যাপার নয় যে বন্ডগুলোকে তার মারফত পাঠানো যায়। তা ঠিক, তবে তার বার্তার বন্ডগুলো পাঠানো সম্ভব না হলেও হয়তো কোনো দ্রুতগামী জাহাজ কিংবা নৌকা কিংবা স্পিড লঞ্চের মাধ্যমে সেগুলো অলিম্পিয়া জাহাজ থেকে নিউ ইয়র্কে গিয়ে পৌঁছেছে। না, কখনোই তা সম্ভব নয়, কারণ সেই সময় অলিম্পিয়া জাহাজের ধারে কাছে সরকারি নৌকো ছাড়া অন্য কোনো জলযান জলে ভাসতে দেখা যায়নি। তাছাড়া যেসব নৌকোগুলোকে দেখা গিয়েছিল সেগুলো এসেছিল বন্ড চুরি যাওয়ার খবর পেয়ে সেগুলোর অনুসন্ধান কার্য চালাবার জন্য। আমি নিজেও জাহাজের ডেকে দাঁড়িয়ে জলের ওপর কড়া নজর রেখেছিলাম, যাতে করে চুরি যাওয়া বন্ডগুলো অলিম্পিয়া জাহাজের বাইরে পাচার না হয়ে যায়। এত সব ঘটনা ঘটে যাওয়ার পরেও কি মানুষ তার মাথা ঠিক রাখতে পারে নাকি? বিশ্বাস করুন, আমার অবস্থা এখন ঠিক সেই রকমই হয়ে আছে। গোদের ওপর বিষ ফোড়ার মতো অনেকেরই আবার আমার দিকে সন্দেহের তীর ছুঁড়ে দিচ্ছে। এই বন্ড চুরির কাজগুলো নাকি আমারই, তারা এইসব ছড়াচ্ছে। কিন্তু নিয়ম অনুযায়ী আপনি সেখানে পৌঁছলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনাকেও তো সার্চ করেছিল, করেনি? হ্যাঁ, করেছিল বই কি। যুবকটি অবাক হয়ে পরের মুখের দিকে স্থিরভাবে তাকিয়ে রইল। দেখছি আপনি আমার কথার মানেটা ঠিক ধরতে পারেননি। আমার পরবর্তী কাজ হবে আপনার ব্যাংকে গিয়ে অন্যভাবে কিছু খোঁজ খবর নেওয়া। রিজওয়ে পকেট থেকে একটা কার্ড বার করে তাতে কয়েকটা কথা লিখে পরের হাতে তুলে দিতে গিয়ে বলল, এটা দেখলেই কাজ হবে। সঙ্গে সঙ্গে মামা আপনার সঙ্গেও দেখা করবেন। পোয়ারো তাকে ধন্যবাদ জানিয়ে মিস ফারকোয়ারের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো রেস্তোরাঁ থেকে। আমি তাকে অনুসরণ করে রাস্তায় এসে নামলাম। তারপর আমাদের দুজনের যাত্রা একসঙ্গে শুরু করলাম থ্রেডনিডল স্ট্রিটের উদ্দেশ্যে। লন্ডন অ্যান্ড স্কটিশ ব্যাংকের হেড অফিস সেখানে। একজন অফিস বেয়ারাকে রিজওয়ের কার্ডটা দেখাতেই সে আমাদের সরাসরি কাউন্টার আর ডেস্ক পেরিয়ে কর্মব্যস্ত কেরানিদের নজর এড়িয়ে দোতলার একটা ছোট্ট অফিস ঘরে নিয়ে এলো। সেখানে ব্যাংকের দুজন জয়েন্ট জেনারেল ম্যানেজার আমাদের স্বাগত জানালেন। মিস্টার শয়ের দিকেই প্রথম নজর পড়ল। দাড়িগোফ কামানো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর মিস্টার ভ্যাভাসুর ঠিক তার উল্টো, মুখ ভর্তি শ্বেত শুভ্র দাড়ি। তারা ব্যাংকের সঙ্গে যে বেশ দীর্ঘদিন ধরে জড়িত সেটা তাদের চুলের ধূসরতা দেখলেই বোঝা যায়। মুখে রয়েছে তাদের ভারিক্কি অভিব্যক্তি। আমি জেনেছি আপনি পুরোপুরিভাবেই একজন বেসরকারি তদন্তকারীর প্রতিনিধি, তাই না? সেরকমই তো হওয়া উচিত, সেরকমই হওয়া উচিত। আমরা অবশ্য ইতিমধ্যেই এই কেসটার সমস্ত ভার স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে তুলে দিয়েছি। সেই মতোই ইন্সপেক্টর ম্যাকনিলের ওপর এ কেসের ভার দেওয়া হয়েছে। আমার বিশ্বাস তিনি একজন দক্ষ অফিসার, তার উপরই আস্থা রাখা। আপনি কি বলেন মসিয়া? অবশ্যই, আপনার মতো আমিও এই ব্যাপারে একেবারেই নিশ্চিত। আপনার ভাগ্নের ব্যাপারে তার পক্ষে কয়েকটা প্রশ্ন করার অনুমতি যদি দেন তাহলে আমি খুবই উপকৃত হব। সেই সঙ্গে আমার এই ব্যক্তিগত তদন্তের কাজ অনেকটাই মসৃণ হয়ে যাবে। প্রথমেই তালাটার প্রসঙ্গে আসি। হাউস কোম্পানি থেকে তালাটা সংগ্রহ করার নির্দেশ কে দিয়েছিলেন? আমি নিজে, কারণ ব্যাংকের কোনো সাধারণ কর্মচারীকে এমন একটা গুরুত্বপূর্ণ কাজের ভার দেওয়া উচিত বলেই আমি মনে করিনি। আর চাবির প্রসঙ্গেই বলি, একটা ছিল মিস্টার রিজওয়ের কাছে, আর বাকি দুটো রয়েছে আমার আর আমার সহকর্মীর কাছে। তাহলে আমি কি ধরে নিতে পারি
যে কোনো পক্ষে সেই চাবি হাতে পাওয়ার কথা ভাবাই যায় না, এই তো? আমার মনে হয় আমি যদি বলি চাবিগুলো গত 23 তারিখ যেখানে যে অবস্থায় রাখা হয়েছিল এখনও ঠিক সে অবস্থাতেই পড়ে রয়েছে, তাদের কোনো রকম ভুলচুক হবে না। তবে দুর্ভাগ্যবশত আমার সহকর্মীর এক পক্ষকাল আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। বস্তুত ফিলিপ যেদিন নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয় ঠিক সেই দিনই সবেমাত্র তিনি সুস্থ হয়ে উঠেছেন। এরপর পরও আরও একটা প্রশ্ন করল। এইসব প্রশ্নের ভাবতারা শুনে মনে হলো মামাভাগ্নের পারস্পরিক সম্পর্কের গভীরতার একটা নিখুঁত পরিমাপ করতে চাইছিল। মিস্টার ভ্যাভাসুরের সব উত্তরগুলোই হচ্ছে সংক্ষিপ্ত এবং যথাযথ। তার মামাভাগ্নের সম্পর্কে উচ্ছ্বাসিত প্রশংসা করতে গিয়ে তিনি বললেন সে ছিল তাদের ব্যাংকের একজন অতি বিশ্বস্ত কর্মচারী। ব্যাংকের টাকার যে কোনো হেরফের কিংবা নিজস্ব কোনো ধার দেনা বলতে কিছুই ছিল না, আর থাকলেও তার জানা নেই। এ ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্বের ভার আজ নতুন নয়, আগেও তাকে এরকম দায়িত্ব দেওয়া হয়েছিল, যা সে সুস্পষ্টভাবেই সম্পন্ন করেছিল। কোনো ঝামেলা পোহাতে হয়নি ব্যাংক কর্তৃপক্ষকে। পরে জিজ্ঞাসাবাদ শেষ হতেই আমরা তাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বিদায় নিলাম। সেখান থেকে রাস্তায় নেমে পরকে কেমন যেন বিষণ্ণ গলায় বলতে শোনা গেল, বড়ই হতাশ হতে হলো আমাকে, মন বলল না। কেন, তুমি এর চেয়েও কি বেশি কিছু আশা করেছিলে নাকি? আমার তো মনে হয় ওরা ওদের সাধ্যমতো প্রয়োজনেরও অতিরিক্ত খবর দিয়েছে তোমাকে, কিন্তু তাতেও কি তোমার মন ভরেনি? না বন্ধু, আমি মনে করি তাদের অতিরিক্ত খবর এবং তথ্য সরবরাহে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমার হতাশ হওয়াটা অন্য কারণে। কোনো ব্যাংক পরিচালকের চরিত্রে তোমাদের তথাকথিত প্রিয় গল্প উপন্যাসের ভাষায় কোনো তীক্ষ্ণ ধারালো বুদ্ধিসম্পন্ন ব্যবসায়ীর চোখে ঈগলের সন্দৃষ্টি দেখতে পাবো এমনটি আমি আশা করিনি। না, আমি এই কেসের ব্যাপারে খুবই হতাশ হয়েছি। যতটা জটিল ভেবেছিলাম, কোথায় সে রহস্য? এ যেন অতি সহজ সরল রহস্য, যার সমাধান করা বড়ই সহজ। সহজ? হ্যাঁ, কেন, তোমারও কি মনে হয় না এই কেসের রহস্যটা সমাধানের কাজটা কতই না সহজ? একদম জলের মতো, একেবারে শিশু সুলভ সহজ সরল। তাহলে কি তুমি জেনে গেছো যে বন্ডগুলো কে চুরি করেছে? হ্যাঁ, আমি জানি। তাহলে তো অবশ্যই আমাদের এখনই প্রকাশ করে দেওয়াই উচিত। আর কেনই বা তা হবে না? দেরি করলে যে অপরাধী। শোনো হেস্টিংস, উত্তেজিত হও না, আর নিজেকে এইভাবে বিভ্রান্তও করো না। এই মুহূর্তে আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপই নিচ্ছি না। মুখে কুলু পেটে থাকবে। যা জেনেছি কাউকে কিছু বলবো না, বুঝলে? কিন্তু কেন? কেন আমরা এই মুহূর্তে কিছু করব না? কিসের আশায় তুমি অপেক্ষা করে থাকবে বলে ভাবছো বলো তো? কিসের অপেক্ষায় জানো? অলিম্পিয়া জাহাজের জন্য। আগামী মঙ্গলবার নিউ ইয়র্ক থেকে সেটা ফিরে আসার কথা। কিন্তু তুমি যদি জেনেই থাকো যে বন্ডগুলোকে চুরি করেছে, তাহলে অযথা অপেক্ষা করার কি প্রয়োজন? এর ফলে অপরাধীকে গা ঢাকা দেওয়ার একটা সুযোগ করে দেওয়া হচ্ছে না? তা সে গা ঢাকা দিয়ে যাবেই বা কোথায়? দক্ষিণ সাগরের কোনো দ্বীপ যেখানে বিচারের জন্য অপরাধীকে বিদেশ সরকারের হাতে তুলে দেওয়া হয় না? না বন্ধু, সেখানকার জীবনযাত্রার সঙ্গে সে কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারবে না। আর আমি কেন অপেক্ষা করছি তার কারণ জানতে চাইছো? খুব ভালো কথা। এরকুল পোয়ারোর প্রখর বুদ্ধির কাছে এই রহস্যের সমাধান কোনো রহস্যই নেই। কিন্তু অন্যদের সীমিত বিচার বুদ্ধির কথা মাথায় রেখে, যাদের জন্য মঙ্গলময় ঈশ্বর তার করুণাময় ছিটে ফোঁটাও খরচ করেননি, যেমন উদাহরণ হিসেবে ইন্সপেক্টর ম্যাকলিনের কথাটাই ধরা যাক না। এখনও কিছু অনুসন্ধানলব্ধ প্রমাণ আমার হাতে আসেনি, সেগুলো সংগ্রহ করতে হবে। অন্যদের সামান্য বোধশক্তি কখনোই ছোট করে দেখা উচিত নয়। তাদের পুরো বোধশক্তি জাগিয়ে তোলার জন্যই প্রত্যেকেরই বিবেচনা করা দরকার। আর তার জন্যই আমি আরও কিছু সময় অপেক্ষা করে থাকতে চাই। আমি তাই করব হেস্টিংস। আমার এই সৎ প্রচেষ্টা সফল করতে তুমিই আমায় একটু সাহায্য করবে না? সত্যি বড়, আমি ভেবে অবাক হচ্ছি। তোমার অপরাধ আর অপরাধীদের সম্পর্কে এই কি তোমার বিশ্লেষণ? তোমাকে আমি বলে রাখি বড়, অন্তত একটিবারের জন্য আমি তোমাকে বেকায়দায় ফেলবার জন্য মোটা টাকা খরচ করতেও রাজি আছি। তুমি বড় গোয়েন্দা, আমি মানছি,
কিন্তু তার জন্য তোমার এই ঠুনকো অহংকার দিনকে দিন আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। অহেতুক নিজেকে এমন উত্তেজিত করে তুলো না হেস্টিংস। নিঃসংকোচই বলছি, আমি লক্ষ্য করেছি কোনো কোনো কেসের ব্যাপারে তুমি আমার কার্যকলাপ একেবারেই পছন্দ করো না। পারলে আমাকে অপদস্থ করতে ছাড়ো না তুমি। হায় ঈশ্বর, তোমার আইনে আমার একমাত্র অপরাধ আমি মহত্বের অপরাধের অপরাধী। এই তো। বেটের ছোটোখাটো মানুষটা ইনিয়ে বিনিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করে এমন এক অদ্ভুত ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল যে আমি আর না হেসে থাকতে পারলাম না। মঙ্গলবার প্রথম শ্রেণীর কামরায় চড়ে আমাদের লিভারপুলের অভিমুখে যেতে দেখা গেল। বড় বড় একরোখা মানুষ। ওর সন্দেহ নিঃসন্দেহের দোলায় ওর সিদ্ধান্ত আমাকে তার সাথী করতে রাজি হয়নি। আমি তার কেসের পরিস্থিতির সঙ্গে ঠিকমতো তাল মিলিয়ে চলতে পারিনি, কিংবা তার সিদ্ধান্তে অংশ নিতে পারিনি। তা নিয়ে বারবার বিস্ময় প্রকাশ করেছে সে। আর তার সেই মনোভাবের মধ্যে আমি ঠিক ততটাই বিস্মিত হয়ে দেখেছি কি অদ্ভুত আত্মতৃপ্তি না লাভ করল সে। ভীষণ কৌতূহল হলো আমার, এই আত্মতৃপ্তি তার মনে জাগলো কী করে? আমাকে পরিহাস করে সে কী সুখ পায়? ব্যাপারটা তর্কাতীত। প্রসঙ্গ টানলে কথায় কথায় হয়তো একটা অপ্রীতিকর তর্কের সঙ্গে জড়িয়ে পড়তে হবে দুজনকেই, কিন্তু আমি তা চাই না। পরর মতো এক মহান ব্যক্তিত্বকে আমার সঙ্গে একাশনে নামিয়ে আনতে আমি চাই না। তাই তর্ক করতে প্রবৃত্তি হলো না আমার। একটা তাচ্ছিল্য ভানের আড়ালে আমি আমার কৌতূহলকে সযত্নে ঘুম পাড়িয়ে রাখলাম। জাহাজে পৌঁছেই পরকে বেশ কর্মব্যস্ত আর তৎপর হয়ে উঠতে দেখা গেল। যেটিতে আটলান্টিক মহাসাগরের একটা বিশাল জাহাজে দাঁড়িয়েছিল তখন। এখানে আমাদের ঠাসা কর্মসূচি, জাহাজের 4 জন স্টুয়ার্ডের সাক্ষাৎকার নেওয়া এবং বড় এক বন্ধুর সম্পর্কে খোঁজ খবর নেওয়া। তার এই বন্ধুটি গত 23 তারিখে অলিম্পিয়া জাহাজে এক যাত্রী হয়ে নিউ ইয়র্কে পাড়ি দিয়েছিলেন। এক বয়স্ক ভদ্রলোক, চোখে কালো চশমা পরেছিলেন, পক্ষাঘাতগ্রস্ত, একেবারেই চলাফেরা করতে পারেন না। তাই কচ্ছিৎ তিনি তার কেবিন থেকে বেরোতেন। এ বর্ণনার সঙ্গে মিল পাওয়া কোনো জনৈতিক মিস্টার ভেন্ট্রের, যিনি C-24 কেবিনটা দখল করেছিলেন। কেবিনটা রিজওয়ের কেবিনের ঠিক পাশেই ছিল। কিন্তু আশ্চর্য, পর যে কী করলো সেটা সত্যি আমার বোধগম্য হলো না। কিন্তু পরের এমন দূরদর্শিতা দেখে মনে মনে বেশ উত্তেজনা অনুভব করলাম। এখন বলো, নিউ ইয়র্কে অলিম্পিয়া পৌঁছতে এই ভদ্রলোক কি সবার আগেই তোমার জাহাজ থেকে নেমেছিলেন? স্টুয়ার্ট মাথা নাড়ল। না স্যার, উনি বলতে গেলে সবার শেষেই নেমেছিলেন। নিরুৎসাহ হয়ে দুপা পিছিয়ে এলাম এবং লক্ষ্য করলাম আমার দিকে তাকিয়ে বড় দাঁত বের করে হাসছে। এরপর স্টুয়ার্টকে ধন্যবাদ জানিয়ে একটা নোট হাত বদল করলো। তারপরেই আমরা সেখান থেকে বিদায় নিয়ে চলে এলাম। ঠিক আছে, সবই মানলাম, কিন্তু তুমি যতই দাঁত বার করে হাসো না কেন, ওই শেষের উত্তরটা তোমার সেরা সিদ্ধান্তকে নিশ্চয়ই জোরে ধাক্কা দিয়ে থাকবে। আশ্চর্য হেস্টিংস, শত চেষ্টা করেও তুমি তোমার স্বভাব বদলাওনি, ঠিক আগের মতনই রয়েছ। আগের মতোই আসল সত্যটা এখনো তোমার দৃষ্টি এড়িয়ে যাচ্ছে। তোমার তালা নেতিবাচক শেষ উত্তরের প্রসঙ্গে আমি আসছি। হ্যাঁ, তোমাকে বলে রাখি, এটাই আমার সিদ্ধান্তকে বরং আরও নিশ্চিত করেছে। এবারেও আমাকে হতাশ হতে হলো। রাগে আর উত্তেজনায় হাত ছুড়লাম। তুমি যাই বলো না কেন, আমি হাল ছেড়ে দিলাম। আমরা যখন ট্রেনে চেপে লন্ডনে ফিরছিলাম, পরও 15 মিনিট ধরে ব্যস্তভাবে কি যেন লিখে গেল। তারপর সেটা একটা খামে পুরো মুখ বন্ধ করলো। এটা ভালো মানুষ ইন্সপেক্টর ম্যাকনিলের জন্য। যাওয়ার পথে এটা আমরা স্কটল্যান্ড ইয়ার্ডের বাক্সে ফেলে দিয়ে যাব। তারপর সেখান থেকে যাবে র্যাধেভিউ রেস্তোরাঁয়। সেখানে মিস এসমি ফারকোয়ারকে আমাদের সঙ্গে নৈশভোজে যোগ দিতে অনুরোধ করেছি। আর রিজুয়ের ব্যাপারে কি? রিজুয়ের ব্যাপারটা পাল্টা প্রশ্ন করতে গিয়ে পরর চোখে কিন্তু একটা অদ্ভুত ঝিলিক খেলে গেল। কেন, তুমি নিশ্চয়ই তাকে সন্দেহের চোখে দেখো না? না, তুমি দেখতে পারো না। শোনো হেস্টিংস, তোমার এই অসংলগ্ন সংলাপ দেখছি একটু একটু করে মুদ্রা দোষে দাঁড়িয়ে যাচ্ছে। তোমার অবগতির জন্যই আমি বলি, সত্যি কথা বলতে কি, রিজুয়েকে আমি সন্দেহই করেছিলাম। ওর সম্পর্কে এরকম একটা কিছু ধারণা করার মধ্যে একটু দ্বিধা ছিল না। কিন্তু আমি আবারও ভেবে দেখেছি, সত্যি সত্যি রিজুয়ে যদি বড় চোর হতো,
তার সম্পর্কে সেই রকম কিছু সন্দেহ করাটা অসম্ভব ছিল না। তাহলে সেক্ষেত্রে এই রহস্য আরও বেশি ঘনীভূত হয়ে উঠত। এ যেন একটা সুরুচি সম্পন্ন সুশৃঙ্খল কাজ। কিন্তু মিস ফারিকুয়ারকে বোধহয় ততটা আকর্ষণ করতো না। হয়তো তুমি ঠিকই বলেছ। সুতরাং যা হয়েছে সব ভালোর জন্যই হয়েছে। এখন এসো হেস্টিংস, সমস্ত ব্যাপারে আর একবার পর্যালোচনা করা যাক। আমি বেশ পরিষ্কারই দেখতে পাচ্ছি এই কেসের রহস্যের সমাধান সূত্রটা জানার জন্যই তুমি ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরে যাচ্ছ। অত ব্যস্ত হতে নেই, ধীরে বৎস ধীরে। এখন প্রথমে দেখা যাক শিলমোহর করা প্যাকেজটা রিজওয়ের বাক্স থেকে চুরি গেল, আর মিস ফারকুয়ারের কথা মতো সেটা কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেল। এখন এই কর্পূরের মতো মিলিয়ে যাওয়ার বক্তব্যটা আমরা প্রথমেই নাকচ করব, কারণ বর্তমান বিজ্ঞানের যুগে এটা কখনোই মেনে নেওয়া যায় না, বাস্তবে যা অকল্পনীয়। অতএব এখন দেখতে হবে প্যাকেটটা তাহলে কোথায় যেতে পারে। আমরা প্রত্যেকের মতামত নিতে গিয়ে জেনেছি তারা এক বাক্যে স্বীকার করেছে ওটা নিউ ইয়র্কের বন্দরে শুল্ক কর্তৃপক্ষের দৃষ্টি এড়িয়ে তীরে নিয়ে যাওয়াটা একেবারেই অসম্ভব ছিল। হ্যাঁ, তারা সবাই একই কথা বলেছে বটে, কিন্তু আমরা জানি যে... তুমি হয়তো জানতে পারো হেস্টিংস, কিন্তু আমি জানি না। আমার কি মত জানো? সবাই যখন বলছে কাজটা সম্ভবপর ছিল না, হ্যাঁ সত্যিই ওটা অসম্ভব ছিল। তাই এর থেকে দেখা যাচ্ছে মাত্র দুটি সম্ভাবনা থাকছে। প্রথম সম্ভাবনা, প্যাকেটটা জাহাজের কোথায় লুকিয়ে রাখা হয়েছিল, যদিও এই কাজটা খুব কঠিন ছিল। দ্বিতীয় সম্ভাবনা, প্যাকেটটা সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। তার মানে তোমার বক্তব্য হলো কর্কের সঙ্গে প্যাকেটটা বেঁধে ফেলে দেওয়া হয়েছিল? না, কর্ক ব্যতি রেখেই। কিন্তু বন্ডগুলো যদি সত্যি সমুদ্রে ফেলে দেওয়া হতো, তাহলে পরে সেগুলো নিউ ইয়র্কে বিক্রি করা কখনোই সম্ভব হতো না। হেস্টিংস, এই একটি ব্যাপারেই তোমার যুক্তিবাদী মনের প্রশংসা না করে আমি থাকতে পারছি না। বন্ডগুলো সত্যি সত্যিই নিউ ইয়র্কে বিক্রি করা হয়েছিল, তাই ওগুলো কখনোই সমুদ্রে ফেলা হয়নি। এখন দেখো এই সব বিতর্কিত ঘটনাগুলো কোন দিকে গড়ায়। ঠিক যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখান থেকেই? না, কখনো না। ধরো প্যাকেটটা সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, আবার বন্ডগুলো নিউ ইয়র্কের বাজারে বিক্রি করা হয়েছিল। তাহলে এর থেকে সহজেই ধরে নেওয়া যায় না যে ওই প্যাকেটে বন্ডগুলো আদেও ছিল না? ওই প্যাকেটে বন্ডগুলো যে ছিলই তার কোনো প্রমাণ আছে? একটা কথা মনে রাখতে হবে, লন্ডনে প্যাকেটটা হাতে পাওয়ার পর মিস্টার রিজওয়ে কখনো সেটা খুলে দেখেননি। হ্যাঁ, কিন্তু তারপর? আমাকে বলতে দাও। বন্ডগুলো শেষ দেখা গেছিল 23 তারিখে লন্ডন অ্যান্ড স্কটিশ ব্যাংকের অফিসে। সেগুলোর পুনরাবির্ভাব ঘটল নিউ ইয়র্কে, অলিম্পিয়া জাহাজ পৌঁছানোর আধ ঘন্টা পরে। তবে এক ব্যক্তির কথা মতো অলিম্পিয়া পৌঁছাবার আগেই নিউ ইয়র্কের শেয়ার বাজারে সেই সব বন্ডগুলোর লেনদেন শুরু হয়ে গেছিল। কিন্তু সাধারণ লোক বলে তার কথায় কেউ কান দিতে চায়নি। তাই যদি ধরে নেওয়া যায় যে বন্ডগুলো আদেও অলিম্পিয়া জাহাজে ছিল না, তাহলে তবে কি বিকল্প উপায়ে সেই বন্ডগুলো নিউ ইয়র্কে পৌঁছেছিল? হ্যাঁ, ঠিক তাই। সেই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই কারণেই ওই একই দিনে অর্থাৎ 23 তারিখেই অলিম্পিয়ার সঙ্গে সাদাম্পটন থেকে ওই নিউ ইয়র্কের মুখে রওনা হয় জাইগ্যান্টিক নামে একটি জাহাজ। জলপথের দূরত্ব কম বলে আটলান্টিক মহাসাগর অতিক্রম করতে তার কম সময় লাগে। তাই এই জাইগ্যান্টিক জাহাজের যোগেই বন্ডগুলো পাঠানো হয়ে থাকে। সেগুলো নিউ ইয়র্কের অলিম্পিয়া জাহাজটা পৌঁছবার একদিন আগে গিয়েই পৌঁছে থাকবে। এখন সবকিছুই বেশ পরিষ্কার হয়ে গেল। এরপর রহস্যের মেঘটা একটু একটু করে কেমন যেন কেটে যেতে থাকলো। এর থেকেই ধরে নেওয়া যায় যে শিলমোহর করা প্যাকেটটা নিছকই লোক দেখানো একটা নকল বন্ড মাত্র। আর আসলের সঙ্গে নকলের অদল বদলটা অবশ্যই ব্যাংকের অফিসেই হয়ে থাকবে। সেখানে তখন হাজির ছিলেন দুজন জয়েন্ট জেনারেল ম্যানেজার এবং মিস্টার ফিলিপ রিজওয়ে। এই তিনজনের মধ্যে যে কোনো একজনের পক্ষে একটা নকল প্যাকেট তৈরি করে আসলের পরিবর্তে সেটাকে রেখে দেওয়া নেহাতি বাঁ হাতের একটা কাজ। এরপর সেই বন্ডগুলো ডাকে পাঠিয়ে দেওয়া হলো নিউ ইয়র্কে তার দলের কোনো লোককে। তাকে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল
অলিম্পিয়া নিউ ইয়র্ক বন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বন্ডগুলো যেন বিক্রি করে দেওয়া হয়। তবে এদিকে অলিম্পিয়া জাহাজেও একজনের উপস্থিত থাকার প্রয়োজন ছিল, যে কিনা ঠিক সময়েই নকল বন্ডগুলোর চুরির নাটকটা পরিচালনা করতে পারবে। একাধারে সেই হবে এই চুরির খলনায়ক ও পরিচালক। কিন্তু কেন? কারণ খুবই স্পষ্ট। রিজওয়ে যদি আচমকা প্যাকেটটা খুলে দেখতে পায় ওটার মধ্যে স্রেফ একটা নকল প্যাকেট, যার মধ্যে বন্ডগুলোর অস্তিত্ব নেই, কতগুলো বন্ডের আকারে সাদা কাগজ ছাড়া, তখন সে তার সন্দেহের কথাটা সঙ্গে সঙ্গেই তাদের লন্ডনের ব্যাংক অফিসে জানিয়ে দেবে। অতএব জাহাজে হাজির থাকা সেই ভদ্রলোকটি, যার কেবিন ঠিক ছিল রিজওয়ের কেবিনের পাশেই, যথাসময়ে তিনি তার কাজটা সুস্থভাবে সম্পন্ন করলেন। আসল চোরেরা যেমন তালা ভাঙার চেষ্টা করে থাকে, ঠিক সেইভাবেই তিনি প্রথমে হাতুড়ি জাতীয় কিছু একটা দিয়ে বাক্সের তালার উপরে ঘা মেরে খোলার চেষ্টা করলেন, যাতে করে পরবর্তীকালে পুলিশের নজর এই চুরির চেষ্টার প্রতি আকৃষ্ট হয়। কিন্তু পরে একটা ডুপ্লিকেট চাবি দিয়ে তালাটা খুলে নকল প্যাকেটটা বার করে সঙ্গে সঙ্গে সমুদ্রে নিক্ষেপ করলেন এবং জাহাজ নিউ ইয়র্কে পৌঁছলে সবার শেষে জেটিতে নামার জন্য অপেক্ষা করে রইলেন। তাছাড়া স্বাভাবিকভাবেই অপরের দৃষ্টি এড়াতে তিনি তার চোখে কালো চশমা পড়েছিলেন, পাছে রিজওয়ের সঙ্গে সামনাসামনি দেখা হয়ে গেলে সে তাকে চিনে ফেলে। তাই তিনি সারাটা সমুদ্রপথের সময় পক্ষাঘাতে পঙ্গুত্বের ভান করে তার কেবিনের মধ্যে কাটিয়ে দিলেন, কখনো বাইরে এলেন না। তারপর নিউ ইয়র্কে নেমে লন্ডনগামী প্রথম জাহাজে চেপে ফিরে এলেন। কিন্তু কে সেই কালো চশমাধারী ভদ্রলোক? এমন সে একজন লোক যার কাছে রিজওয়ের বাক্সের ডুপ্লিকেট বা দ্বিতীয় চাবিটা থাকা সম্ভব, যিনি তালা তৈরির কোম্পানিতে বিশেষ করে ওই ধরনের তালা তৈরি করার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং যিনি ব্রঙ্কাইটিস রোগে আদেও আক্রান্ত হয়নি তখন। কে এসে এখন বুঝতে পারছো? হ্যাঁ, তোমার নাম দেওয়াই সেই চঞ্চল বৃদ্ধ মিস্টার শ বন্ধু। এখন নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমাদের সমাজের উঁচু মহলের কখনো কখনো ভয়ঙ্কর অপরাধীর সন্ধান পাওয়া যায়। এই তো আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি মাদামোয়াজেল। দেখলেন তো আমি কেমন এই রহস্যের সমাধানে সফল হয়েছি। এবার তাহলে আমাকে বিদায় নেবার অনুমতি দিন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।